পড়ছিলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি, কলমে সানা শেখ। পর্ব সংখ্যা 22। আলভির ঘুম ভাঙলে শোয়া অবস্থায় চোখ বন্ধ রেখে মোড়ামুড়ি করে। হাতের সাথে কারো দেহ ছোঁয়া লাগতেই ফট করে চোখ মেলে তাকায়। মায়া ওর পাশেই এলোমেলো হয়ে ঘুমিয়ে রয়েছে। দুই হাতের চোখ ডলে শোয়া থেকে উঠে বসে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে মায়ের শরীর ঘেঁষে বসে। এক দৃষ্টিতে তাকিয়ে দেখে ঘুমন্ত মায়ের মুখশ্রী। হাত বাড়িয়ে মায়ের মৃদুর গালে হাত ছোঁয়ায়। মায়ের ডান হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নেয়। কিছু সময় ধরে রাখার পর হাতের উল্টো পিঠে চুমু খায়। এলোমেলো মায়াকে ঠিক করে শুইয়ে দিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে টাওয়াল হাতে। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে মায়া ঘুম থেকে উঠে ঝিম ধরে বসে আছে। আলভির আগমন টের পেয়ে চোখ তুলে তাকায় মায়া। সাদা টাওয়াল কোমরে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। ভেজা এলোমেলো চুলগুলো কপালে চোখ ঢেকে দিয়েছে প্রায়। আলভি কিছু না বলে বেলকনির দিকে এগিয়ে যায়। ভেজা ট্রাউজার আর টি শার্ট মেলে দিয়ে রুমে ফিরে আসে। জানালার পর্দা সরিয়ে সাদা থাই গ্লাস সাইড করে দেয়। পুরো রুম আলোতে ঝলমলিয়ে ওঠে। মায়ের দিকে তাকিয়ে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে বলে, ঘুম শেষ? মায়া বলে না কিছু। আলভি আলমারি খুলতে খুলতে বলে, উঠে ফ্রেশ হয়ে নাও। দরজা খুলে দিন। না। কেন? এখন থেকে তুমি এই রুমেই থাকবে। আমার কাপড় চোপড় প্রয়োজনীয় সব কিছু আমার রুমে রয়েছে। সব কিছু এনে দেবো এই রুমে। প্রয়োজন নেই, আপনি দরজা খুলে দিন। দরজা খুললেই তো উড়াল দেবে পাখি। দরজা খুলবেন না আপনি? না, আমি আজকে গোসল করব না, ওয়াশরুমেও যাব না। ছোটবেলার মতো বেডে বসে কাজ সারতে চাইছো নাকি? সমস্যা নেই, সেরে ফেলো, পরিষ্কার করে দেব। পাশ থেকে বালিশ তুলে ছুঁড়ে দেয় আলভির গায়ে। আলভি বালিশটা ক্যাচ করে ধরে বলে, আরে রেগে যাচ্ছ কেন? ফালতু লোক, জীবনে বোঝ উঠবে না কপালে। না চাইতেও 13 বছর আগে জুটে গেছে। পাশ থেকে আরেকটা বালিশ তুলে ছুঁড়ে দেয়। এটাও ক্যাচ ধরে নেয় আলভি। কথা বলবেন না আপনি আমার সাথে। তুমি কি মনের ভাষা বুঝতে পারো? তাহলে আর কষ্ট করে বলবো না মুখে কিছু। যা বলার তা বলবে আমার চোখ। শুনবে তুমি তোমার নীরব দৃষ্টিতে। চোখে চোখে হবে আজ কথা। নীরবতায় গাথা এক মধুর ব্যথা। আলভির এমনভাবে বলা কথাগুলো যে পরবর্তীতে মায়া আর একটাও কথা বলতে পারে না। শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আলভির দিকে। আলভি বালিশ দুটো বেডের উপর ছুঁড়ে দেয়। আলমারির ভেতর থেকে 3/4 প্যান্ট বের করে পরে নেয়। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে আবার বেলকনির দিকে এগিয়ে যায়। টাওয়াল মেলে দিয়ে রুমে এসে মায়ার সামনে দাঁড়ায়। মায়ের দিকে একটু ঝুঁকে গিয়ে বলে, তুমি যদি চাও চোখে চোখে হবে আলাপন, নীরবতা হবে আমাদের ভাষা, মনের সঙ্গে হবে মনের বন্ধন, হৃদয়ের সাথে হৃদয়ে লেগে যাবে জোড়া। ভালোবাসা আর বলা লাগে না বারবার, গাঁথবে এক আত্মিক আশা। মায়া কিছু না বলে একটু পিছিয়ে যায়। মায়ের সামনে থেকে সরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বলে, ওয়াশরুমে যাও, আমি তোমার সব কিছু নিয়ে আসছি। আপনি হাত দেবেন না আমার আলমারিতে। তাহলে আনবো কিভাবে? মায়া দাঁতে চাপ চেপে বলে, আনতে হবে না। আয়নার দিকে তাকিয়ে থেকেই হাসে আলভি। ভেজা চুল আশ্রয়ে ডোর খুলে রুম থেকে বেরিয়ে আবার লাগিয়ে দেয় বাইরে থেকে। মায়ের রুমে এসে আলমারির সামনে দাঁড়ায়। আলমারি খুলে দেখে ওর দেওয়া ড্রেসগুলো এখনো আগের মতোই প্যাকেটের ভেতরেই রয়েছে। তবে চকলেটগুলো খুঁজে পায় না। ওর দেওয়া প্যাকেটের ভেতরে মায়ের আগের কয়েকটা ড্রেস ভরে নেয়। ওয়াশরুম আর ড্রেসিং টেবিলের উপর থেকে মায়ের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিজের রুমে ফিরে আসে। রুমে এসে দেখে মায়া এখনো আগের মতোই বসে আছে বেডের উপর। প্যাকেটগুলো বেডের উপর রেখে বলে, দেখো তো সব কিছু ঠিক আছে কিনা। যদি আরও কিছু লাগে তাহলে বলো। মায়া চুপ করে বসে থাকে। আলভিও কায়াকা ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর খাবার নিয়ে রুমে ফিরে আসে আলভি। মায়া রুমে নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। শপিং ব্যাগ, ড্রেস, ক্রিম, লোশন আর যা যা আছে সব কিছু পুরো বেড জুড়ে ছড়িয়ে রাখা। বেড কভার তুলে নিচে ফেলে রেখেছে। বালিশ তিনটা 3 জায়গায় পড়ে রয়েছে। খাবারের ট্রে সেন্টার টেবিলের উপর রেখে ড্রেসগুলো ভাঁজ করে গুছিয়ে আলমারিতে তুলে রাখে। বাকি সব কিছু তুলে ড্রেসিং টেবিলের উপর রেখে দেয়। বেড কভার তুলে টান টান করে বিছিয়ে দেয়। বালিশ ঠিক করে রাখে। সব কিছু করে বেডে বসে পা দুটো ঝুলিয়ে। এখনো বের হচ্ছে না কেন? শাওয়ার নিতে নিতে ঘুমিয়ে গেল নাকি? আরও কয়েক মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় মায়া। দেখে সব কিছু গুছিয়ে ফেলেছে আলভি।
কিছু না বলে নিজের ড্রেসগুলো বেলকনিতে মেলে দিয়ে আসে। হাত মুখে একটু ক্রিম লোশন লাগিয়ে বেডে উঠে পা দুটো গুটিয়ে বসে পড়ে। আলভি খাবার ট্রে থেকে প্লেট তুলে মায়ের সামনে দেয় একটা, অন্যটা নিজের সামনে নিয়ে বসে। খাওয়া শুরু করো। খাওয়া শুরু করে মায়া। আলভি নিজেও খাওয়া শুরু করে। খেতে খেতে ইচ্ছে করে সাদা বেড কাভারে তরকারির ঝোল ভরিয়ে দেয়। আলভি দেখে, কিছু বলে না। ভাত খেতে খেতে বাচ্চাদের মতো ভাতও ফেলে দেয়। আলভি তবুও কিছু বলে না, স্বাভাবিকভাবেই নিজের খাওয়া চালিয়ে যায়। খাওয়া শেষ করে আগের মতোই বসে থাকে মায়া, এদিক ওদিক একটুও নড়ে না। আলভি নিজের খাওয়া শেষ করে প্লেট দুটো নিচে নামিয়ে রাখে। বেডে পড়ে থাকা ভাত একটা একটা করে তুলে প্লেটে নেয়। একটু নিচে নেমে দাঁড়াও। মায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। আলভির কথা যেন ওর কানেই পৌঁছায়নি। কোলে তুলে নিচে নামায়। দাঁড় করাতে গেলে মায়া আর দাঁড়ায় না, নিজের পায়ে শক্তিই করে না। মনে হচ্ছে 7-8 মাসের একটা বাচ্চা। ফ্লোরে বসিয়ে দিয়ে বেড কভার তুলে অন্য একটা বিছিয়ে দেয়। ওঠে আসো। মায়া ওঠে না, আগের মতোই বসে রইল। আলভি এগিয়ে এসে আবার কোলে তুলে বেডে বসিয়ে দেয়। সোজা হয়ে দাঁড়িয়ে বলে, কোলে উঠবে বললেই হয়, এভাবে চুপচাপ বসে থাকার কি দরকার? মায়া তবুও কিছু না বলে চুপচাপ বসে রইল। চুল থেকে টাওয়েল খুলে চুল শুকিয়ে নাও, এভাবে থাকলে সর্দি লেগে যাবে। মায়া কিছু না বলে লম্বা হয়ে শুয়ে পড়ে। টাওয়েল চুলের সাথে পেঁচানোই রয়েছে। এত জেদ! এই জেদের নিচে পড়ে তো আমি চিরে চ্যাপ্টা হয়ে যাব। মায়াকে টেনে শোয়া থেকে তুলে বসায়। মায়া আবার শুয়ে পড়ার জন্য উদ্যত হতেই বলে, এখন শুয়ে পড়লে 100টা চুমো খাবো। মায়া না শুয়ে বসে রইল। এই লোককে একটুও বিশ্বাস করে না মায়া। শুয়ে পড়লে দেখা যাবে সত্যি সত্যি 100টা চুমো খাবে। শক্তিতে তো পারবে না এই লোকের সাথে। চুল থেকে টাওয়াল খুলে হেয়ার ড্রায়ার নিয়ে আসে। মাল্টিপ্লাগে লাইন দিয়ে চুলগুলো শুকিয়ে দিতে শুরু করে। চুল শুকানো শেষে ব্রাশ করে দেয়। এখন শুয়ে থাকো। মায়া বসে রইল। মাল্টিপ্লাগ আর হেয়ার ড্রায়ার সরিয়ে রেখে আসে আলভি। প্লেট দুটো ট্রের উপর তুলে রুমের বাইরে রেখে আসে। মায়া আক্তার এসে পরে নিয়ে যাবে। বেড কাভার আর বালিশের কাভারও রেখে দেয়। গিটারের সুর শুনে মাহিদের রুমের দিকে আগায়। বেডের উপর বসে মাহিদ গিটারে টুংটাং শব্দ তুলছে। ভেতরে এসে বসো ভাইয়া। তুই গিটার বাজাচ্ছিস? আমি আরো ভাবছি কে বাজাচ্ছে। তুমি বাজাতে পারো? তাহলে একটা গান গাও, আমিও শুনি। বসা থেকে উঠে আলভির হাতে গিটার ধরিয়ে দেয় মাহিদ। আলভি গিটার হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে দ্রুত। রুমের ডোর খোলা রেখেই চলে এসেছে। মায়ের রুমে আছে নাকি চলে গেছে কে জানে। গিটারের সুর শুনলে আর হুঁশ থাকে না, বাজানোর জন্য হাতে নিষ্পিস করে। মাহিদ পেছন থেকে কয়েকবার ডাকে। আলভি রুমের দিকে আগাতে আগাতে বলে, পরে আসছি, বলেই রুমের ভেতর প্রবেশ করে। মায়া এখনো আগের মতোই বসে আছে। স্বস্তির নিঃশ্বাস নেয় আলভি। ডোর লক করে মায়ের পেছনে এসে দাঁড়ায়। গিটার সেন্টার টেবিলের সাথে ঠেকিয়ে দাঁড় করিয়ে রাখে। মায়াকে জোর করে ঘুরিয়ে বসায়। হাঁটু মুড়ে বসে মায়ার সামনে। মায়ার 2 হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে বলে, কি করলে তোমার রাগ কমবে? কি করলে তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে বলবে? তুমি যা বলবে আমি তাই করব। শুধু আমার কাছ থেকে আলাদা হওয়ার কথা বলবে না। মায়া কিছু না বলে অন্যদিকে তাকিয়ে থাকে। কথা বলছো না কেন? কিছু তো বলো। মায়া মুখ দিয়ে একটা কথাও বের হয় না। মায়া মায়া একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। আচ্ছা, কথা না বললে গান শোনো। গিটার হাতে নিয়ে মায়ার পাশে বসে। একাকী মন আজ নীরবে, বিবাগী তোমার অনুভবে। ফেরারি প্রেম খোঁজে ঠিকানা, আকাশে মেঘ মানে বোঝো কিনা। বিরহ নীলে নীলে বাঁধে বাসা, অজানা ব্যথায়। অধরা তারাগুলো কাঁদে বেদনায়, খেয়ালি তুমি কোথায়।